করি সবাই ভালো আছো এবং সবার প্রিপারেশন খুব ভালো চলছে। তো আমরা আজকে যে জিনিসটা শুরু করব সেটা হলো ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পরীক্ষার ডেট দেখো। মানে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে কবে হবে, তো আমরা ডেট গুলো জেনে গেছি। সবাই আশা করি ডেট গুলো সম্পর্কে জানো, আমি আর এখানে বলছি না। তো আমরা যেটা আজকে শুরু করব সেটা হলো ডাব্লিউপি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য আমরা এই ম্যাথ উইথ সুমিত স্যার ইউটিউব চ্যানেলে কিছু ভালো ভালো চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। মানে কিছু যেগুলো টাফেস্ট, মানে ছেলেদের ক্ষেত্রে মানে প্রিপারেশন নিতে গেলে স্টুডেন্টের ক্ষেত্রে যেগুলো খুব টাফ লাগে সেরকম কিছু কিছু চ্যাপ্টার আমরা করব। তার মধ্যে আমরা যে আজ চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি তার নাম সিম্পল ইন্টারেস্ট, বা বাংলায় একে কি বলে, সরল সুদ। বাংলায় একে কি বলে, সরল সুদ। তো আমরা যে চ্যাপ্টারটা করব দেখো, সেই চ্যাপ্টারটার নাম কি তাহলে, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো আমরা এখানে কি করব, এই সিরিজটার আমাদের উদ্দেশ্য, অবজেক্টিভ কি? তো উদ্দেশ্যটি হলো দেখো, যে আমাদের প্র্যাকটিস হয়ে আছে, সবার ক্ষেত্রে প্র্যাকটিস হয়ে আছে, তো কি আমরা কিছু কিছু অঙ্কের মাধ্যমে যারা এখনো প্রিপারেশন যা শুরু করছো বা প্রিপারেশন করেছো, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, তাদের ক্ষেত্রে আমরা কি করব, এই যে পুরো চ্যাপ্টারটাতে কিছু কিছু ভালো ভালো প্রবলেমের সাহায্যে আমরা পুরো চ্যাপ্টারটার কনসেপ্টটা ক্লিয়ার করব। আর যে চ্যাপ্টার গুলো করাবো এখানে এই সিরিজটাতে, সেই চ্যাপ্টার গুলোর সেই চ্যাপ্টার গুলো থেকে প্রবলেম অবশ্যই আসবে, এটা 100% শিওর। যে আমি সিম্পল ইন্টারেস্ট করাচ্ছি মানে সিম্পল ইন্টারেস্ট থেকে অবশ্যই ডাব্লিউপি, এসআই আর কনস্টেবল, এটাতে নিশ্চয়ই তোমরা একটা কোশ্চেন অন্তত দেখতে পাবে। সিম্পল ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন দেখতে পাবে। তো এই চ্যাপ্টারটা করে গেলে এখন মানে এক মানে নাম্বার তো তোমাদের আসবে, যেহেতু এখন কম্পিটিশনের মার্কেট, এখন প্রচুর ছেলে ফর্ম ফিল আপ করেছে, প্রচুর ছেলে পরীক্ষা দেবে, তাহলে পাওয়াটা খুব টাফ। তো তার মধ্যে তুমি যদি কিছু প্রবলেম ছেড়ে আসো, পাচ্ছ না, সেক্ষেত্রে তোমার সিলেকশনের চান্সটা কমে যাবে। এই জন্য কি করব, আমরা এখানে ক্লিয়ার কনসেপ্ট গুলো নেবো। কনসেপশন গুলো নেওয়ার পর প্রবলেমে অ্যাপ্লাই করার চেষ্টা করব। অ্যাপ্লাই করার পর দেখবো আমরা কতটা সাকসেস হতে পারছি। চলো ঠিক আছে, আজকে চলো চ্যাপ্টারটা শুরু করি। তো দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম কি, সিম্পল ইন্টারেস্ট, বা একে বাংলায় বলা হয় কি, সরল সুদ। তো দেখো, আমরা এই সিম্পল ইন্টারেস্টের সম্পর্কে কি করব, ক্লিয়ার কনসেপ্ট সম্পর্কে জানবো, তারপর কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখো, সিম্পল ইন্টারেস্ট ব্যাপারটা কি, মানে সিম্পল ইন্টারেস্ট বলতে কি বোঝো, এই সুদ বলতে কি বোঝো, এই জিনিসগুলো একটুকু মানে জানা দরকার, যার ফলে তুমি যে কোনো জিনিস যদি যত কঠিন প্রবলেমই আসুক না কেন, তুমি তোমার কনসেপশন দিয়েই তুমি করে দিতে পারবে। ধরে নাও তোমার কোনো সময় ট্রিক্স কাজে লাগছে না, তখন তুমি কি করবে, তোমার কনসেপশন যেটা আছে সেটাকে কাজে লাগিয়ে তুমি করে নিতে পারবে। তো এই সুদ ব্যাপারটা কি, দেখো এখানে আমরা একটু জানবো কি, যে সুদ কি, আসল কি, মানে প্রিন্সিপাল কাকে বলে, সুদ কাকে বলে, সময়কাল কোনটা, এইগুলো সম্পর্কে আমরা জানবো, টাইম পিরিয়ড কোনটা। তো দেখো, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এখানে এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কি, দেখো ধরে নাও তোমার কাছে কত আছে, 100 টাকা আছে। এইবার এই 100 টাকাটা যদি তুমি বাড়িতে রাখো, তাহলে তোমার এই 100 টাকাটার কি ইনক্রিজ হবে, মানে এই 100 টাকাটা কি বাড়বে, ইনক্রিজ হবে, 100 টাকাটা কি বাড়বে? না। এটা যদি তুমি বাড়িতে রাখো তাহলে তোমার 100 টাকাটা বাড়বে না। এইবার কি হয়েছে দেখো, এই 100 টাকাটা যদি তুমি অন্য কারো কাছে রাখো, অন্য কারো কাছে রাখো মানে কি, তুমি ব্যাংকে রাখতে পারবে, কিংবা কোথায় রাখতে পারবে, বা তুমি মেনলি আমরা ব্যাংকে রাখতে পারবো, বা কোনো একটা ব্যক্তি, মানে কোনো একটা পার্সনকে তুমি দিতে পারো। কি করতে পারো, ব্যাংকে রাখতে পারো, বা কোনো একটা পার্সনকে তুমি দিতে পারো। তাহলে তুমি যদি কোনো একটা পার্সন মানে কোনো একটা ব্যক্তিকে দাও, তাহলে এই টাকাটা কি হবে, এই টাকাটা
সে যদি বলে তোমাকে এর এই যে টাকাটা আমি দিল, মানে তুমি ওকে দিয়েছো, তার থেকে কিছু এক্সট্রা টাকা দেবো, ধরে নাও ও তোমাকে কত টাকা ফেরত দিল, 150 টাকা ফেরত দিল, 150 টাকা ফেরত দিল, তাহলে কি এখানে তোমার একটা কি হচ্ছে, লাভ হচ্ছে। যে তুমি যদি ওকে 100 টাকাটা দিয়ে দাও, তাহলে তুমি কি হচ্ছে, 150 টাকা দিচ্ছ। সিমিলারলি কি করবে ব্যাংকেও, তুমি যদি 100 টাকা রাখো, কিছু সময় পর ব্যাংকেও তোমাকে ধরে নাও 120 টাকা, 130 টাকা দিল, 120 টাকা দিল, তাহলে কি তুমি ব্যাংকের কাছ থেকেও একটা লাভ পেলে বা প্রফিট পেলে। মানে কিছু টাকা পেলে, মানে কিছু টাকা লাভ পাওয়ার থেকে, বলার থেকে এটা ভালো বলা কি, যে কিছু টাকা তুমি এক্সট্রা পেলে, কিছু টাকা কি তুমি এক্সট্রা পেলে, মানে কিছু টাকা তুমি যে টাকাটা তুমি দিয়েছিলে রাখতে, সেই টাকাটার থেকে কিছু টাকা এক্সট্রা পেলে। তাহলে এখানে দেখো তুমি ব্যাংকে কত দিয়েছিলে, 100 টাকা দিয়েছিলে, আর কত টাকা পেয়েছো, 120 টাকা পেয়েছো, তাহলে এখানে এক্সট্রা কত পেয়েছো, 20 টাকা। আর সেই পার্সেন্ট মানে তোমার একটা বন্ধু বা কাউকে যখন দিয়েছিলে তুমি টাকাটা, তখন তোমাকে এক্সট্রা কত দিয়েছে, 50 টাকা। এই যে এক্সট্রা টাকাটা তুমি পাচ্ছ, এই কনসেপ্টটাকে বলা হয় সুদ। এই যে এক্সট্রা টাকাটা তোমাকে দিচ্ছে, সেইটাকেই যদি আমি একটু ভালো করে বলতে চাই, তাহলে সেই টাকাটাকে কি, মানে তুমি কাউকে দিচ্ছ, তুমি বলছো, মানে তুমি তাকে যদি একটা কন্ডিশন চাপিয়ে দাও, তাকে কি করছো, তুমি যদি কন্ডিশন চাপিয়ে দাও যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, তাকে মানে তোমাকে এর পরিবর্তে কিছু সময় পর এত টাকা দিতে হবে। মানে ধরে নাও 100 টাকা তুমি কাউকে দিয়েছো, তুমি কাউকে দিচ্ছ 100 টাকা, তার উপর তুমি কন্ডিশনটা কি দিচ্ছ, কন্ডিশন দিচ্ছ যে তাকে 1 বছর করে 130 টাকা দিতে হবে। কত দিচ্ছে, কত দিতে হবে, কন্ডিশন কি দিয়েছো, 1 বছর পর তাকে কত দিতে হবে, 130 টাকা দিতে হবে। তাহলে এই যে কন্ডিশন দিচ্ছ, এই কন্ডিশন দেওয়ার পর যে টাকাটা তুমি পাচ্ছ, সেই টাকাটাকে মানে যে টাকাটা এক্সট্রা পাচ্ছ, ধরে নাও 30 টাকা এক্সট্রা পাচ্ছ, এইবার 30 টাকা এক্সট্রা পাচ্ছ, মানে কি এই 30 টাকাটা কি পাচ্ছ, এই 30 টাকাটাকে কি বলবো আমরা, এই 30 টাকাটাকে বলবো সুদ। এই যে 30 টাকাটা পাচ্ছ, এই 30 টাকাটাকে কি বলবো, সুদ। এই যে এক্সট্রা টাকা, তাহলে মানে এই যে তুমি যে টাকাটা দিয়েছিলে, তাহলে সেই টাকাটার নাম কি হবে, তুমি যে টাকাটা লোকটাকে দিয়েছিলে সেই টাকাটার নাম, বলছে সেই টাকাটাকে বলা হয় প্রিন্সিপাল, আর এইটাকে বাংলায় কি বলে, আসল। আর তোমাকে যে টাকাটা ফেরত দিচ্ছে, মানে 130 টাকা কি করলো, সে তোমাকে ব্যাক করলো, তাহলে এই টাকাটাকে কি বলা হয়, বলছে এই টাকাটাকে বলা হয় সববৃদ্ধি মূল বা অ্যামাউন্ট। কি বলছে, এটাকে বলা হয় সববৃদ্ধি মূল, মানে কি, বা বলা হয় অ্যামাউন্ট, বা একে বলা হয় কি, সববৃদ্ধি মূল। আর যে টাকাটা এক্সট্রা হচ্ছে, তোমার এক্সট্রা কত টাকা হচ্ছে এখানে, 30 টাকা এক্সট্রা হচ্ছে, তাহলে এই 30 টাকাটাকে কি বলা হয়, সুদ। এই 30 টাকাটাকে তুমি কি বলছো, সুদ। আর কত বছরের জন্য রেখেছো, 1 বছরের জন্য, এটাকে কি বলা হয়, এই 1 বছরটাকে বলা হয় বলছে সময়কাল। তুমি কত দিনের জন্য রাখছো, এই 1 বছরটাকে কি বলা হয়, সময়কাল। এইবার দেখো তোমাকে যদি, এইবার দেখো 100 টাকাটা এবার কত টাকা, মানে 100 টাকা তো দিয়েছো, এবার তোমাকে তো কিছু একটা নির্দিষ্ট কিছু একটা রুল থাকবে, যার ফলে তোমাকে 130 টাকা দেবে। নিশ্চয়ই কিছু একটা রুল থাকবে যার জন্য তোমাকে কি দেবে, 130 টাকা দেবে। শুধু শুধুই তো আর 130 টাকা দিয়ে দেবে না, বা প্রথমবার 130 টাকা দিলো, তারপর 140 টাকা দিলো, এরকম তো হয় না। তাহলে নিশ্চয়ই একটা কিছু রুল থাকবে যে কত একটা, মানে কত পার্সেন্টেজ বা কত শতকরা কত টাকা দিলে তোমাকে 100 টাকার ওপর ও দেবে। তাহলে তোমাকে তো একটা নির্দিষ্ট রুলের মাধ্যমে সে টাকা দেবে। এবার সেই রুলটাকেই বলা হচ্ছে সুদের হার, মানে কত পার্সেন্ট হারে তোমাকে টাকা দিচ্ছে, সেটাকে কি বলা হয়, সুদের হার। ধরে নাও এইখানে কি হচ্ছে, আমি একটু ছোট্ট অঙ্ক করি যেটা আমার পার্সেন্টেজ রিলেটেড। তাহলে কি হচ্ছে, ধরে নাও এইখানে, এখানে কি হচ্ছে, 30 টাকা তোমাকে এক্সট্রা দিচ্ছে, কত টাকার মধ্যে দিচ্ছে, 100 টাকার মধ্যে দিচ্ছে। আর এটা যদি পার্সেন্টেজ বার করতে যাও, তাহলে 100 হবে। তাহলে কত হবে, তোমাকে কি দিচ্ছে, 30% সুদ দিচ্ছে ও। কত সুদ দিচ্ছে, 30% সুদ। 100 টাকায় কত দিচ্ছে তোমাকে, 130 টাকা, মানে এখানে সুদ কত দিচ্ছে, 30%। এই যে এই পার্সেন্টেজ চিহ্নটাকে লিখছি, এটাকে বলা হয় কি, সুদের হার, বা এটাকে বলা হয় সুদের হার।
বা এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। কি বলে? এটাকে সুদের হার বলা হয়। আর ইংরেজিতে এটা কি বলে? রেট অফ ইন্টারেস্ট। ইংরেজিতে এটা কি বলা হয়? রেট অফ ইন্টারেস্ট, বা এটাকে বলা হয় সুদের হার। বুঝতে পেরেছো? তাহলে কতগুলো টার্ম এলো আমাদের, সেটা আমি আরেকবার ভালো করে লিখছি। দেখো এখানে যতগুলো টার্ম এসছে আমার এখানে, সেটাকে আমি কি করছি এখানে দেখো ভালো করে লিখছি। তাহলে একটা এসছে, দেখো প্রথমে যে জিনিসটা আসছে তোমার কাছে যেটা ছিল, তার নাম কি হলো? আসল। এই আসল বা একে ইংরেজি কি বলা হয়? প্রিন্সিপাল। তো এটাকে সবসময় আমরা কি দিয়ে ডিনোট করি, মানে লিখবো কি করে? এটাকে সবসময় আমরা লিখি পি দিয়ে। কি দিয়ে লিখি? এটাকে আমরা সবসময় লিখি পি দিয়ে। তারপরের যেটা আসছে সময়কাল, বা এটাকে ইংরেজিতে কি বলা হয়? টাইম পিরিয়ড। এটাকে ইংরেজিতে কি বলা হয়? টাইম পিরিয়ড। এটাকে আমরা কি দিয়ে লিখি? টি দিয়ে। এইবার নেক্সট যেটা আসছে, তাহলে এটা আমার 1 নম্বর গেল, এটা আমার 2 নম্বর। 3 নম্বর আমার কি আসছে? 3 নম্বর আসছে আমার সুদ, মানে কত টাকা এক্সট্রা দিচ্ছে ওরা, এটাকে বলা হয় ইংরেজিতে ইন্টারেস্ট। ইন্টারেস্ট। এটাকে কি দিয়ে লিখি আমরা সবসময়? আই দিয়ে লিখি। এটাকে কি দিয়ে ডিনোট করি? সুদ বলতে গেলে আমরা কি লিখে দেবো? ধরো না, 40 টাকা সুদ। বলছে যে কোনো একটা প্রবলেম হলো 40 টাকা সুদ, তো আমি মনে মনে এজামশন করে নেবো কি আই ইকোয়াস টু 40 টাকা। এটাকে অ্যাজাম্পশন করবো, মানে ধরে নেব। আমরা একটা ডিনোট করি তো, একটা জিনিস সিম্বলিক চিহ্ন দিয়ে লিখি। সেই সিম্বলিক চিহ্নটা এখানে কি? আই, মানে আই লিখলে আমরা কি বুঝবো এখানে? সুদের কথা বুঝবো। টি লিখলে কি বুঝবো? সময়কালের কথা বুঝবো। আসল পি লিখলে কি বুঝবো? যে এটা আমার কাছে মূলধন, এটা আমার কাছে আসল, মানে এটাই আমার কাছে টাকাটা আছে। এবার 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে সুদের হার, মানে তোমাকে কত পার্সেন্ট করে টাকা দিচ্ছে বলে তুমি এক্সট্রা টাকাটা হচ্ছে, মানে তোমাকে একটা তো নির্দিষ্ট রুলে টাকা দিচ্ছে, একটা নির্দিষ্ট রুল, মানে নির্দিষ্ট নিয়মে টাকা দিচ্ছে। যে রুলের মাধ্যমে টাকা দিচ্ছে সেটাকেই বলা হয় সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। এটা কি কি বলে? রেট অফ ইন্টারেস্ট। বা এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? আর দিয়ে ডিনোট করি। আর যেটা 5 নম্বরে আছে আমার, সেটাকে বলা হয় সুদ আর আসলটাকে যদি যোগ করে যে আমি লাস্টে এক্সট্রা টাকা, মানে সব টোটাল টাকাটা পাচ্ছি, আমার টাকাটাও পাচ্ছি। 100 টাকা, দেখো এক্সাম্পল বলে 100 টাকা, তার সাথে কি করলাম? সুদটাও পেলাম। তাহলে টোটাল আমাকে কত দিচ্ছে ব্যাক? সে কত দিচ্ছে? 130 টাকা ব্যাক দিচ্ছে 1 বছর পর। তাহলে এই যে টোটাল টাকাটাকে, মানে সুদ আর আসলটাকে মিলিয়ে আমরা যে টাকাটা পাবো, সেটাকে বলা হয় সববৃদ্ধি মূল। সববৃদ্ধি মূল, বা এটাকে বলা হয় অ্যামাউন্ট, বা এটাকে অনেক সময় অনেকে বলে রাখে সুদ প্লাস আসল বা সুদাসল, বা সুদ আসলও বলে দেয় অনেকে। অনেকে সুদাসলও বলে। তো সুদ আর আসলকে মিলিয়ে আমরা যে টাকাটা পাই, সেই টাকাটার নাম সববৃদ্ধি মূল বা সুদাসল। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এটাকে এ দিয়ে ডিনোট করতে পারো, বা যাই দিয়ে ডিনোট করতে পারো, এটা আমরা সুদাসল বলে লিখে দিই। এটার কোনো ডিনোট নেই। জাস্ট এই ডিনোটটাকে আমার মনে রাখতে হবে, এই 4টা চিহ্নকে আমার মনে রাখতে হবে। এই 4টা চিহ্ন নিয়ে আমি নেক্সট কি করব? একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করব। সেই ফর্মুলাটা দিয়ে প্রত্যেকটা অঙ্ককে আমরা সলভ করব। এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ককে আমরা সেই ফর্মুলাটা দিয়েই সলভ করব। বোঝা গেছে ব্যাপারটা? এইবার চলো আমরা ফর্মুলাটা লিখি। এবার আমরা কি করব? ফর্মুলাটা লিখব। তাহলে বলছে যে এই যে পি, টি আর, আর পি টি আর, আর আই, এদের মধ্যে রিলেশন কি, মানে এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে কি সম্পর্কটা কি? তো যদি বলছে আমার কাছে আসল পি টাকা হয়, মানে ধরে নাও আমি কোনো একটা ব্যাংকে ধরে নাও যদি পি টাকা যদি রাখি, তাহলে বলছে টি বছর পর, মানে কত বছর পর? টি বছর পর। দেখো এটা এনুয়ালি কিন্তু হচ্ছে, মানে 1 বছরে দিচ্ছে। তাহলে টি বছর পর আর পার্সেন্টেজ হারে যদি সুদ দেয়, কি দেয় বলছে? আর পার্সেন্ট হারে যদি সুদ দেয়, তাহলে আমার সুদ কত হবে? তাহলে আমার সুদটা কত হবে? তাহলে পি টাকা
বছরে আর পার্সেন্টেজ হারে যদি আমার সুদ দেয়, তাহলে বলছে সুদটা হবে আমার আই ইকুয়ালস টু, বলছে হবে পি আর টি ডিভাইডেড বাই 100। কত হবে সুদটা আমার? পি আর টি ডিভাইডেড বাই 100। এটা সুদটা কত হবে আমার? পি আর টি ডিভাইডেড বাই 100। এটাকে আমি বক্স করে দিলাম, দেখো। তাহলে 3 বছর পর, এটাকে স্মল টি লিখছি, স্মল টি লিখছি এটাকে। তাহলে 3 বছর পর আর পার্সেন্টেজ সুদের হারে পি টাকার সুদ কত হবে? পি আর টি বাই 100। এবার তোমার কাছে সুদ কত এলো? এটা সমান আই সমান কি পেলাম আমরা? সুদ পেলাম। আর তোমার কাছে আসল কত আছে? আসল কত আছে? পি টাকা। আসল কত আছে? পি টাকা। আর সুদ হলো এই টাকাটা। তাহলে তোমার কাছে যদি বলি, তাহলে সুদ আসল কত হলো? সুদ পেলো, আসল কত হলো? তাহলে সুদটা কত হয়েছে? আই। আর আসলটা কত ছিল? পি টাকা। তাহলে সুদটা এখানে কত? পি আর টি বাই 100। আর তার সাথে তোমার কত হলো? পি টাকা এলো। তাহলে সুদ আসলটা কত হয়েছে? পি টাকে যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে 1 প্লাস আর টি বাই 100। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, চাইলে মনে রাখতে পারো যে সুদ আসল কত হতে পারে? পি পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। আর না চাইলে নাও মনে রাখতে পারো, প্রথমে সুদটা ক্যালকুলেট করে নেবে, তারপরে বাকি জিনিসটাকে করবে। এই ফর্মুলাটা চাইলে মনে রাখতেও পারো, আবার না মনে রাখতেও পারো। এটা কোনো ব্যাপার নয় যে মনে থাকছে না, এত ফর্মুলা কি করে মনে রাখবো। প্রথমে সুদটা বার করে নেবে, তারপরে কি করবে? আসলটাকে বার। এইবার চলো আমরা অঙ্কর দিকে মুভ করি। কি করব এইবার? এই যে ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা কি করে প্রবলেম সলভ করব, সেটা সম্পর্কে ধারণা নেই। যত প্রবলেম আমরা করব, তত চ্যাপ্টারটা সম্পর্কে ক্লিয়ার কনসেপশন হবে। যত প্রবলেম আমরা করব, তত কি হবে? চ্যাপ্টারটা সম্পর্কে আমার কি হবে? ক্লিয়ার কনসেপশন হবে। তো আমরা মোর প্রবলেম প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে মোর প্রবলেম যদি প্র্যাকটিস করি, তাহলে কি হবে? চ্যাপ্টারটা সম্পর্কে আমার পুরো ক্লিয়ার কনসেপশন চলে আসবে। দেখো, এখানে ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাকে পড়ো। বলেছে এখানে যতগুলো প্রবলেম আছে, দেখো সব প্রবলেম গুলাই প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো, ডাব্লিউবিপি এর এক্সামে বলো, এসএসসি সিজিএল এ বলো। তো আমরা প্রিভিয়াস ইয়ারে ম্যাক্স টু ম্যাক্স করার চেষ্টা করছি। এছাড়া কিছু কিছু ভালো ভালো প্রবলেম আছে। এখানে কবে কি এসছে এটা লেখা নেই, তো এগুলো আমি যতগুলো প্রবলেম নিয়েছি, যেখান থেকে নিয়েছি, সব কি আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কোনো না কোনো পরীক্ষায় এসেছে, কোনো না কোনো পরীক্ষা এসছে, সেই প্রবলেম গুলোকে চেষ্টা করছি। তারপরে এই প্রবলেম গুলো ছাড়াও আমরা কিছু কিছু নতুন টাইপের প্রবলেম করব। আর কিছু কিছু ডাব্লিউবিপি থেকে আমরা কিছু কিছু 2-4টা প্রবলেম কি করব, ডাব্লিউবিপির যা লেভেল, তার থেকে একটু হাই হাই টাইপের প্রবলেম করব। মানে ডাব্লিউবিপি তে যে কোশ্চেন আসে তার থেকে কিছু টাফেস্ট প্রবলেম করব। যাতে আমরা তো জানি না যে এইবারে কি আমাকে টাফ কোশ্চেন দেবে, না মিডিয়াম কোশ্চেন দেবে, না ইজি কোশ্চেন দেবে, আমরা কিছুই জানি না। কারণ এই বছর আমার কম্পিটিশনটা হাই হতে চলেছে। দেখো যত দিন যাবে তত কম্পিটিশন বেড়ে যাবে। তাহলে যেহেতু কম্পিটিশনটা বেড়ে চলছে, তাই আমরা কিছু কিছু টাফ প্রবলেম করবো, যাতে আমরা পরীক্ষার হলে কোশ্চেন গুলোকে ম্যানেজ করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে দেখো, এখানে আমরা যেটা করছি, যে প্রথমে আমাকে বলেছে, দেখো বলেছে যে কত বছরে, কত বছরে মানে কি, টিটা আমাকে জানতে চেয়েছে। আমার কাছে ফর্মুলা কি, ফর্মুলাটা আমি লিখছি, দেখো পি আই ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু কি, পি আর টি বাই 100। আই সমান আমরা কি পাচ্ছি? পি আর টি বাই 100। তাহলে এখানে কি বলেছে দেখো, যে কত বছরে, মানে কত বছরে মানে কি, এখানে টিটা আমার টাইম পিরিয়ড, তাহলে টিটা আমার সমান, তাহলে কত বছরে মানে কি, টিটাকে জানতে চেয়েছে। 450 টাকা। তাহলে দেখো 450 টাকার মানে কি, এখানে দেখো আসলটা আমাকে দিয়েছে কত? 450 টাকা। 450 টাকায় বার্ষিক 4.5% হারে, মানে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ চিহ্ন যার সাথে লাগা থাকবে, সেটা মানে কি বুঝবো আমি? সবসময় রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, মানে এটাকে আর। তাহলে আরটা কত দিয়েছে? 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে। দেখো আইটা দিয়ে দিয়েছে আমাকে এখানে। আইটা কত দিয়েছে? 81 টাকা। আমাকে কি বার করতে হবে?
টি বার করতে হবে। তো দেখো এই প্রবলেম গুলো সবাই আমরা ক্লাস 10-এ করে এসেছি। তাও এখানে অনেকে হয়তো ভুলে গেছো, ক্লাস 10 অনেকদিন আগে পেরিয়ে এসছো। তো এইখানে আমরা আবার ভালো করে নতুন করে শিখে নিচ্ছি। তো দেখো এইখানে জাস্ট আমাকে ডেটাগুলো পুট করতে হবে, ডেটাগুলো পুট করলে আমি রেজাল্ট পেয়ে যাবো। এইবার যত তুমি তাড়াতাড়ি এটার কোনো শর্ট ট্রিক্স নেই, এটাই শর্ট ট্রিক্স। এবার যত তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে তত তুমি তাড়াতাড়ি রেজাল্ট পাবে। এবার আই মানে কত দেখো দিয়ে আছে তোমার 81 টাকা। এবার পি মানে কত 450 টাকা। আর মানে কত 4.5%। আর টি মানে কত, টিটা আমাদেরকে জানতে হবে, ডিভাইডেড বাই কি কত 100। জেনে গেলে দেখো। এইবার দেখো টিটাকে ক্যালকুলেট করতে হবে। এবার টিটাকে কি করে ক্যালকুলেট করবে এটা দেখো। এবার দেখো এই পয়েন্টটাকে হাঁটিয়ে দিলে নিচে তুমি একটা কি লিখতে পারবে, 10 লিখতে পারবে। তাহলে টি সমান কি লিখতে পারছো, 81 ইন্টু ইন্টু কত লিখতে পারছো, 100 ইন্টু 10 ডিভাইডেড বাই 450 ইন্টু 45। এবার দেখো এই 10 আর এই 10 কেটে গেল। এবার দেখো 5 9 45, 9 9 81। আর কত 5 9 45। তাহলে কত হচ্ছে 5 5 25। আর 25 আর 100 কাটলে কত হয়ে যাবে 4। তাহলে টি এর ভ্যালু কত আসছে, 4 বছর। টি এর ভ্যালু কত আসছে, 4 বছর। দেখো এখানে কত, সি এর অপশনটা হবে, টি এর ভ্যালু কত, 4 বছর। তাহলে দেখো এই ফর্মুলাটা যদি আমি জানি, ফর্মুলাটা যদি আমার কাছে থাকে, যে ফর্মুলাটা আমি দিয়েছি এই ফর্মুলাটা যদি আমি জানি, এই ফর্মুলাটা যদি আমার কাছে বোধগম্য হয়ে যায়, এই ফর্মুলাটা যদি আমি হ্যান্ডেল করতে পারি, তাহলে আমি প্রত্যেকটা সরল সুদের প্রবলেমকে হ্যান্ডেল করতে পারবো। প্রত্যেকটা সরল সুদের যেমন টাইপই সিচুয়েশন আসুক কেন কেন পরীক্ষার হলে, আমি যদি আমার মাথাকে ঠিক রাখি আর জিনিসটার উপর ফোকাস করি, আমার কাছে কি ডেটা দিয়ে আছে সেটাকে একপাশে লিখি, আর যদি প্রবলেমটা করে ঠিকঠাক ক্যালকুলেশন করি, তাহলে আমার অ্যান্সার আসতে কোনো জটিল হবে না। এইবার ব্যাপারটা কি হলো যে টাইমের মধ্যে করা, তো টাইমের মধ্যে কি, দেখো একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্টের দিকে যাবে। যত তুমি প্র্যাকটিস করবে কি তত তুমি পারফেক্টের দিকে যাবে, প্র্যাকটিস না করলে পারফেকশন আসবে না। তো দেখো এটাকে আমি হয়তো আরো তাড়াতাড়ি কাটতে পারতাম। তো কি করলাম, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে বললাম বলে একটুকু ক্যালকুলেশনটা লেট হলো। এবার যখন তুমি এই প্রবলেমটাকে দুবার দুবার করার পর 3বার ট্রাই করবে, 4বার ট্রাই করবে, তখন দেখবে এই যে তুমি যে এল মানে লঘিষ্ঠটা মানে অ্যান্সারটাকে বার করছি, যে কাটাকাটিটা করে, যেটাকে আমরা বাংলায় কাটাকাটি বলি, যে এই যে উপর নিচে যে তুমি কাটছো বলে যে অ্যান্সারটা পাচ্ছ, সেটা আবার আরো সহজ হয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত আরো সহজের দিকে যাবে। দেখো এখানে 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, বলেছে যে 2500 টাকার মানে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। তাহলে দেখো সুদের হার মানে কি, এখানে আমাকে 8টা বার করতে দিয়েছে। তাহলে আমার কাছে ফর্মুলাটা তুমি আগে লিখে নাও, যে ফর্মুলাটা আছে আই ইকুয়ালস টু কত, পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে আই এর ভ্যালু কত, পি আর টি ডিভাইডেড বাই 100। এই ফর্মুলাটা তুমি আগে লিখে নাও। ঠিক আছে, আমরা লিখে নিলাম ফর্মুলাটা। এইবার যেটা চেয়েছে সেটাকে আমরা লিখবো। যেটা যেগুলো দেওয়া আছে সেগুলোকে বাম দিকে আমরা কি করব, নোট করে নিচ্ছি। দেখো পি ইকুয়াস টু কত দিয়ে আছে, 2500 টাকা, কারণ এটাই আমার আসল। 2500 টাকা 4 বছরের সুদ, 4 বছরের মানে কত, টি ইকুয়াস টু কত দিয়ে আছে, 4 বছর। এবার কত সুদ, সুদ মানে কত আয়, আয় কত দিয়েছে 500 টাকা। হলে সুদের হার কত, সুদের হার মানে কি 8টা বার করতে হবে, যে 8টা কত পার্সেন্ট এটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এটা যখন আমাকে দেওয়া আছে, তখন আমি কি করব, এবার বাকি ক্যালকুলেশনটা করব। বাকি ক্যালকুলেশনটা করি কি করে, তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে ক্যালকুলেশনটা করতে পারো। নেক্সট আমার সাথে যারা শিখে গেছো তারা অঙ্কটাকে সলভ করতে পারো। আর যারা শিখোনি তারা দেখো ভিডিওটাকে পজ করার দরকার নেই। আর যারা শিখে গেছো তারা বলবে যে আমি নিজে নিজে বার করতে পারবো, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করো, অঙ্কটা করো আর আমার সাথে অ্যান্সার মিলাও। আর যারা করতে পারছো না তাদের জন্য আমি সলিউশনটা করে দিচ্ছি। তো দেখো আই ইকুয়ালস টু কত, আই বলেছে দেখো এখানে 500, তাহলে আই এর জায়গায় কি বললাম, আমি 500টা পুট করে দিলাম। এবার পি কত বলেছে, 2500 টাকা, তাহলে পি এর জায়গায় কত বসালাম, 2500। এবার আর কি বলেছে, এটা আমাকে বার করতে হবে, তাহলে 8 টাকা আর এই রেখে দিলাম। আর টি কত বলেছে,
4 বছর, টিটাকে 4 বছর রেখে দিলাম। এইবার দেখো নিচে আমার কত আছে, 100, 100টা করে দিলাম। এবার দেখো 100 আর 100 এখানে কেটে গেল। আর এখানে দেখো কত হলো, 25। 25 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে 50, তাহলে 20 দিয়ে গুণ করলে কত হবে, 500। আর এখানে দেখো 4 5 এ 20, তাহলে দেখো আর এর ভ্যালু কত চলে এলো, 5%। এরকম করে তুমি যত স্পিডে কাটাকাটিটা করতে পারবে, ক্যান্সেলেশন আউট করতে পারবে, অ্যান্সারটা তত তাড়াতাড়ি তোমার বেরিয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে এখানে, 5%। এবার আমরা নেক্সট প্রবলেমের দিকে মুভ করব। এইবার দেখো 3 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে। এখানে দেখো আমি কি করছি, লেভেলটাকে আস্তে আস্তে কি করছি, আপ করছি। লেভেলটাকে আপ করছি মানে কি, আমরা সোজা 2 3টে প্রবলেম করলাম। এইবার কত কঠিন টাইপের প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমের দিকে আমরা মুভ করছি। কত কঠিন টাইপের প্রবলেম হতে পারে, প্রবলেম না হতে পারে, এই প্রবলেম হতে পারে, কত কঠিন টাইপের প্রবলেম আমার আসতে পারে, সেই কিছু কিছু প্রবলেম আমরা করব, যাতে আমার কি হয়, এই একটা ভিডিওর মাধ্যমে আমার ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর বেশি ভিডিও দেখার দরকার নেই। এইবার বাড়িতে তোমার কাছে যে বই আছে, ধরে নাও তোমার কাছে সুবির দাসের বই আছে, তাহলে তুমি সুবির দাসের বই প্র্যাকটিস করো। তোমার কাছে যদি আর এস আগরওয়ালের বই থাকে, তাহলে তুমি আর এস আগরওয়ালের বই প্র্যাকটিস করতে থাকো। তোমার কাছে যদি অন্য কিছু বই থাকে, আরো কোনো লেখক রাইটারের বই থাকে, তাহলে তুমি সেই বইগুলোকে কি করো, প্র্যাকটিস করো। এইখানে আমি যে কটা অঙ্ক করছি, সেই কটা অঙ্কের মাধ্যমে তোমার হয়তো চ্যাপ্টারটার ক্লিয়ার কনসেপশন চলে আসতে পারে। সেই কনসেপশনটাকে নিয়ে নিয়ে তুমি বাকি বইয়ের প্রবলেম গুলোকে করো, তাহলে চ্যাপ্টারটা তোমার রিভাইজ হয়ে যাবে। এটা বেসিক্যালি কি করছি, এই সিরিজটা আমরা করছি কেন, পুরো যাতে ম্যাথের যতগুলো চ্যাপ্টার আমরা এখানে পারবো, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টার গুলোকে আমরা কি করছি, রিভাইজ করার চেষ্টা করছি। কি করছি আমরা এখানে, রিভাইজ করার চেষ্টা করছি। এবার দেখো এই প্রবলেমটা কি বলেছে, কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে, সুদে আসলে কি বলেছে, 3 গুণ হলে, সুদে আসল মানে কি, এখানে সুদ আছে, তার সাথে কি আছে, আসল আছে। এবার সুদে আসলে কত বলেছে, যে টাকাটা ছিল, সুদে আসল মানে কি, তোমার কাছে যে আসল ছিল তার কত হয়েছে, এখানে 3 গুণ হয়েছে। মানে আসল যদি তোমার কাছে p টাকা থাকে, তাহলে সুদে আসলে কত হবে, মানে ধরে নাও, আমি মনে করি, যদি ধরে নাও তোমার কাছে আসল যদি p টাকা থাকে, আসল কত থাকে, যদি p টাকা থাকে, তাহলে সেটা সুদে আসলে কত হয়েছে, 3 গুণ। মানে p এর 3 গুণ মানে কত, 3p টাকা। p এর 3 গুণ বলতে কি বোঝো, 3p টাকা। তাহলে সুদে আসলে কত হয়ে গেছে, 3p টাকা হয়ে গেছে। এবার কত বলেছে এখানে, 25 বছরে, তাহলে 25 বছরে মানে কত, টিটা কত, 25 বছর। তাহলে টি ইকোয়াস টু কত পেয়ে গেছো, 25 বছর পেয়ে গেছো। এবার সুদে আসলে যদি 3p টাকা হয়, তাহলে এই 3pর মধ্যে আমার কি আছে, সুদও লুকিয়ে আছে, আর আসলে লুকিয়ে আছে। এইবার সেখান থেকে আমি কি জানি, আসলটা জানি কত, আমার p টাকা। এখান থেকে আমি আসলটা কত জানি, p টাকা। তাহলে এবার আসলটা যদি আমি p টাকা জানি, আর সুদ আসলটা মিলে যদি আমি 3p টাকা হয়, তাহলে এখান থেকে অবভিয়াস কথা, মানে এই কথাটা সবাই বলতে পারবে, যে সুদটা তাহলে কত হবে, সুদটা হবে 2p টাকা। 2p টাকাটা কি করে পাচ্ছি আমরা, সুদটা পাচ্ছি, দেখো টোটাল সুদ আসলটা কত হচ্ছে, 3p টাকা। সুদের আসলে কত, 3p টাকা। আর তার সাথে থেকে আমি কি আসলটা বিয়োগ করলে সুদটা পেয়ে যাব। তাহলে আসলটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এটা, 2p টাকা। তাহলে সুদটা কত হলো আমার, 2p টাকা। তাহলে পিটা, আসলটা কত হলো, p টাকা। সুদটা কত হলো, 2p টাকা। আর আটটা আমাকে কি করতে হবে, খুঁজে বার করতে হবে। আর সময়কালটা টিটা কত দিয়ে আছে, 25 বছর। এই পিটা কি আমার আসল, আর এই 2p কি আমার সুদ। এটা আমি আয়ের জায়গায় বসাবো, আর এটাকে আমি কি পি এর জায়গায় বসাবো। তো পি এর জায়গায় বসাবো বলে পি এ লিখে দিয়েছি। তাহলে আমার সূত্র কি, আই ইকুয়ালস টু p/t ডিভাইডেড বাই 100। তাহলে আয়ের জায়গায় কত বসাবো আমি, 2p। আর পি এর জায়গায় কত বসবে, পি থাকবে, আর এর জায়গায় কত থাকবে, আর এই থাকবে, কারণ আটটা বার করতে হবে। আর এটা কত থাকবে, টি এর জায়গায় কত বসাবো, 25। আর নিচে 100 আছে। তাহলে 4 25-এ কত হয়, 100 কেটে গেল। আর এখানে পি কেটে গেল, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে, এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন মানে বজ্র গুণন করো, তাহলে আর এর ভ্যালু পাবে দেখো, 8%। তাহলে আর এর ভ্যালু যদি 8% পাও, তাহলে এখানে দেখো বি এর অপশনে দেওয়া আছে 8%, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, বি এর অপশনটা কারেক্ট হবে। তাহলে কোনো আসল 25 বছরে সুদের আসলে 3 গুণ হলে সুদের হারটা এখানে নির্ণয় করতে পেরেছে। এবার তুমি সুদের হারটা কত পেয়ে গেলে, 8% পেয়ে গেলে। এবার দেখো অঙ্কটার
মধ্যে দেখো করতে, আমি কি ওভারঅলটা তোমাকে বুঝিয়ে করছি বলে হয়তো টাইম লাগবে, তুমি যখন নিজে করবে অঙ্কটা বুঝে যাবে, হয়তো তোমার 1 মিনিট, খুব বেশি হলে 1 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না। খুব বেশি হলে একটু টাফ হলে 1 মিনিট লাগবে, না তো 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে যদি তুমি ক্যালকুলেশনে ফার্স্ট হও। টার্ম এন্ড কন্ডিশন কি, যদি তুমি ক্যালকুলেশনে ফার্স্ট হও। এবার তুমি যদি ভুল ক্যালকুলেশন করো, মিস ক্যালকুলেশন করো, সেটা তো মানে তাহলে তো টাইম লাগবে না, তাহলে অ্যান্সার আসবে না ঠিকঠাক করে। এই জন্য ক্যালকুলেশনটা একটু ঠিক করতে হবে। এবার দেখো নেক্সট প্রবলেম কি দেওয়া আছে। দেখো নেক্সট প্রবলেম দেওয়া আছে কি, নেক্সট প্রবলেমটা দেওয়া আছে, দেখো 5,000 টাকা 2 বছরে সুদে আসলে 6,050 টাকা হলে, এবার দেখো আগেরটা কি 3 গুণ 4 গুণ বলে দিয়েছিল, এইবারে দেখো সুদে আসলটাও বলে দিয়েছে, আসলটাও বলে দিয়েছে। এবার সুদ থেকে এই সুদ, সুদ আসল থেকে যদি তুমি আসলটাকে বিয়োগ করে নাও, তাহলেই তুমি সুদ পেয়ে যাবে। তারপরে তুমি ফর্মুলায় বসাও, ফর্মুলায় বসালেই তোমার কি হবে, সুদের হারটা বেরিয়ে যাবে। তাহলে আমি করছি, দেখো সুদ আসল কত দিয়েছে, সুদ আসল মানে অ্যামাউন্ট, এটাকে যদি আমি এ দিয়ে ডিনোট করি, তাহলে সুদ আসল কত দিয়েছে, বা ধরে নাও কিছু দিয়ে ডিনোট করছি না, হয়তো তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তাহলে আমি ডিনোট করলাম না। তাহলে সুদ আসলটা কত দিয়েছে, সুদ আসলটা কত দিয়েছে এখানে, সুদ আসলটা দিয়েছে দেখো, সুদ প্লাস আসলটা কত দিয়েছে এখানে, 6,050 টাকা। এইবার আসলটা তোমার কাছে কত আছে, আসল মানে পি কত, আসল মানে কত আছে, পি কত আছে এখানে দেখো, দেওয়া আছে 5,000 টাকা। তাহলে এইটা সুদ আসল, এটা আসল, আসলটা কত দিয়েছে, 5,000 টাকা। তাহলে এখান থেকে তুমি সুদটা কি করে পাবে, সুদ মানে ইন্টারেস্ট, আই কি করে পাবে। তাহলে দেখো সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দাও, তাহলে কত আছে 6,050 টাকা, তার থেকে তুমি কি করছো 5,000 টাকা বিয়োগ করে দিচ্ছ, তাহলে কত পড়ে থাকে 1,050 টাকা। তাহলে 1,050 টাকাটা কি হলো তোমার সুদ। আর টাইম পিরিয়ড টি ইকোয়াস টু কত দিয়েছে দেখো, 2 বছর। এবার তুমি কি জানো, আই ইকোয়াস টু পি আর টি বাই 100, এবার বসিয়ে দাও। আই মানে কত 1,050, পি মানে কত 5,000, ইন্টু আরটা বার করতে হবে, টি মানে 2, ডিভাইডেড বাই কত 100। এখান থেকে দুটো শূন্য কেটে দাও, এখান থেকে একটা শূন্য কেটে দাও, তাহলে কত হবে, এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে আর ইকুয়াল টু কত আসছে দেখো, 105/10। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত আসবে দেখো, একটা, আমরা ডেসিমেলে কি জানি, যে নিচে যটা শূন্য থাকবে যদি তাকে দিয়ে ভাগ করি তাহলে কি করে, সে লেফট সাইডে এক ঘর পরে দশমিকটা বসে যায়। আর যদি রাইট সাইডে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি দশমিকটা রাইট সাইড মানে ডান দিকে সরতে শুরু করে, আর যদি আমরা ভাগ করি তাহলে দশমিকটা কি বাম দিকে সরতে শুরু করে। তাহলে এটাকে যদি এক ঘর বাম দিকে সরিয়ে দিই তাহলে কত হবে 10.5, এখানে দশমিক ছিল, এখানে নিয়ে চলে গেলে এখানে হয়ে যাবে, তাই তো। তাহলে এটা কত হয়ে যাবে 10.5%। তাহলে এটার কোন অপশনটা হবে, ডি এর অপশনটা কারেক্ট। এবার দেখো আমরা প্রবলেমটাকে, যে কটা প্রবলেম করলাম সেই কটা প্রবলেম থেকে আরো একটু আমরা লেভেলটাকে আপ করছি। কি করছি, আমরা লেভেলটাকে আপ করছি, মানে প্রবলেমের টাইপটাকে আমরা কি করছি, প্রথমে ইজি টাইপের প্রবলেম করলাম, প্রথমে কি করলাম আমরা কয়েকটা ইজি টাইপের প্রবলেম করলাম, তারপরে কি করলাম ইজি থেকে আমরা কি করলাম কয়েকটা মিডিয়াম টাইপের প্রবলেম করলাম, এইবারে কি করব আমরা কয়েকটা হার্ড, মানে যেগুলো সাধারণত পরীক্ষায় দেখলে অনেকে কি করে করব, আমি করতে পারবো কিনা এরকম মনোভাব আছে, সেই টাইপের প্রবলেম আমরা কিছুগুলো করার চেষ্টা করব। এবার দেখো এইখানে প্রবলেমটা কি বলেছে দেখো, বলেছে দেখো 1,550 টাকাকে দুটি ভাগে ভাগ করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া যাবে। কি বলেছে, 1,550 টাকা করে দুটি ভাগে বিভক্ত করলে 5%, মানে এখানে কি বলেছে 1,550 টাকা তোমার কাছে আছে, তুমি কি করলে, আমি একটা এক্সাম্পলে বলছি, তোমার কাছে হাতে দুটো, মানে দুটো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, একটা আছে এসবিআই অ্যাকাউন্ট, আর একটা আছে কি পিএনবি অ্যাকাউন্ট, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা অ্যাকাউন্ট আছে। এবার কি করলে, তুমি এমন ভাবে তোমাকে কি করলে, বলছে স্টেট ব্যাংক কি বলছে তোমাকে, আমি 5%, তুমি যা রাখবে আমি তোমাকে 5% হলে সুদ দেবো। আর পিএনবি কি বলছে, তুমি আমাকে যত টাকা দেবে সেই টাকাটা আমি 8% করে সুদ দেবো।
ঠিক আছে, তো লোকটা সিদ্ধান্ত কি করলো যে 1,550 টাকা কি দুটি ভাগে ভাগ করে দিল। ভাগ করার পর কিছু টাকা এসবিআই তে জমা রাখলো, আর কিছু টাকা কি করলো সে পিএনবি তে জমা। এবার এসবিআই কি বলছে, তাকে 5% করে সুদ দেবে, আর পিএনবি কত দেবে, 8% করে সুদ দেবে। এইবার এর কাছে যা সুদ পেলো আর এর কাছে যা সুদ পেলো, এই সুদটা টোটাল কত হলো এর কাছে, কত হলো 300 টাকা। এর কাছে কত হলো 300 টাকা। এই 300 টাকা তাহলে বলেছে যে এদের মানে যার কাছে যার কাছে রেখেছে, তাহলে মানে কিছু কিছু অংশ রেখেছে তো, তাহলে তাদের অনুপাতটা কত। এইবারে দেখো তুমি কি করবে, যে এই টাকাটাকে এমন ভাগে ভাগ করো, নিয়ে ভাগ করার পর এসবিআই এর সুদটা ক্যালকুলেট করো, আর পিএনবি সুদটা ক্যালকুলেট করো। সুদটা ক্যালকুলেট করার পর দুটো সুদকে মিলিয়ে তুমি এটার সাথে ইকুয়াল করে দাও, তাহলেই তোমার প্রবলেমটা চলে আসবে। দেখো আমি একটু লং প্রসেসেই বলছি, প্রসেসটা লং হলো, তুমি যদি ক্যালকুলেশন করতে পারো তাড়াতাড়ি, তাহলে প্রসেসটা শর্ট হয়ে যাবে। কি হলো, বললাম যে এই টাকাটার কিছু টাকা এইখানে রেখে এসবিআই এর ক্ষেত্রে রেখে সুদটাকে ক্যালকুলেট করো, আর পিএনবি তে কিছু টাকা রাখে পিএনবি তে ক্যালকুলেট করো, নিয়ে দুটো সুদকে অ্যাড করো, আর তোমার কি দেওয়া আছে, 300 টাকা দেওয়া আছে, তার সাথে সমান করে দেবো। এবার তুমি বলবে যে কত টাকা রাখবো আমি। এইটাকে তুমি এই জন্য ছোটবেলায় এক্স ধরে প্রবলেম করা শিখিয়েছিল, এটাকে তুমি ধরে নাও এসবিআই তে তুমি কত রাখছো, এক্স টাকা। এইবার এসবিআই তে তুমি যদি এক্স টাকা রাখো, তাহলে পিএনবি তে তোমার কত হয়ে যাবে, 1,550 মাইনাস এক্স টাকা, তাই তো, 1,550 মাইনাস এক্স টাকা। এইবার তুমি কি করো, এসবিআই সুদটা ক্যালকুলেট করো আর পিএনবি সুদটা ক্যালকুলেট করো। এবার দুটো টাকায় তুমি কত বছরের জন্য রেখেছো, টি ইকস টু, তুমি 3 বছরের জন্য রেখেছো, এটা এখানেও তুমি 3 বছরের জন্য রেখেছো। তাহলে এখানে আইটা কত হবে, এক্স টাকা রেখেছো, এক্স টাকা পি আর, আর মানে কত, 5% সুদের হবে, টি মানে কত 3, আর কত পাচ্ছ এখানে 100, আর এইখানে কত পাবে 1,550 মাইনাস এক্স ইন্টু 8% হারে 3/100। এইবার কি করবে, ক্যালকুলেশনটাকে শর্ট করার জন্য কি করবে, এইখানে তুমি এই দুটোকে যোগ করো, যোগ করে নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করো। তাহলে কত আসছে দেখো এখানে, 15x/100, আর এইখানে কত আসছে 15, না এখানে কেটে দাও, কিছুটা ক্যালকুলেশনটা রিডিউস করার জন্য কেটে দাও। তাহলে ক্যালকুলেশনটা রিডিউস করার জন্য তুমি যদি কেটে দাও, তাহলে দেখো কি করে হবে, এখানে কত পেয়ে যাবে, 5×4=20, তাহলে কত হলো 3x/20। আর এখানে যদি তুমি 4 দিয়ে কাটো, তাহলে কত হবে, এখানে এখানে যদি তুমি 4 দিয়ে কাটো তাহলে 2 হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে 25, তাহলে কত হবে 6, মানে দেখো আমি লিখছি, তাহলে কত হচ্ছে 3x/20 প্লাস 1550 মাইনাস এক্স ইন্টু 6 ডিভাইডেড বাই 25। ঠিক আছে, এইবার বাকি জিনিসটাকে করার চেষ্টা করো। এটা সমান কত বলেছে, 300। দাঁড়াও এটা একটু ইরেজ করি। তাকে তোমরা ক্যালকুলেশনটা করো, আমি তো কি ইরেজ করছি। এটা সমান কত বলেছে, 300 টাকা। তাহলে দেখ, ওইখানে যদি তুমি করো তাহলে কত আসছে 3x/20, আর এখানে তো আর কাটতে পারছো না, তাহলে এটাকে গুণ করতে হবে। তাহলে গুণটা একটু তাড়াতাড়ির মধ্যে করলে কি হবে, শূন্য, 5×6 = 30, শূন্য হাত তাহলে 3, 3×5 = 15, আর 3 × 18, 15 × 3 কত হয় 18, 8 হাত থাকলে 1, 5 × 5, এই 6 × 6 = 7, কত হচ্ছে, দাঁড়াও দাঁড়াও আমি একটু ভুল করলাম। এখানে মাল্টিপ্লিকেশনটা করো, এখানে কত দিয়েছে 1550 কে তুমি 6 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, তাহলে কত হচ্ছে 5×6 = 30, 7 × 3 5×6 = 30, আর 3 × 33, 6 × 6 = 9।
কত হচ্ছে তাহলে 1930। তাহলে 1930 মাইনাস 6x ডিভাইডেড বাই 26, 9300। এখানে আরেকটা বসিয়ে নাও, ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু 300। এবার যদি এখানে তুমি এলসিএম করো তাহলে তুমি কত পাবে, 100এই পাবে। এবার 100 কে দিয়ে যদি তুমি 3 কে, মানে এখানে কত আছে 5, তাহলে 3 × 5 = 15x। এটা দিয়ে লসাগু, এগুলো করতে জানো, দেখো এগুলো এখানে আমাকে যদি শেখাতে হয় তাহলে আবার প্রথম থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ শেখাতে হবে। আর এটাকে কত হবে 4 দিয়ে, তাহলে এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করো তাহলে কত হবে, এটাকে শূন্য শূন্য 3 × 4 = 12, তুই হাত থাকলে 1 × 4 = 36, 37 এত টাকা হলো। মাইনাস কত হলো, 24x ডিভাইডেড বাই কত হলো 300। এইবার দেখো এটাকে যদি রাইট সাইড মাল্টিপ্লিকেশন করো তাহলে এটা কত হবে, এর এক্স গুলোকে বিয়োগ করে নাও। 8 5, 8 5 × 9, তাহলে এখানে কত আসবে 9x, আর এখানে কত আসবে 3000, মাইনাস আর একটা জিরো আসবে 32700। এবার এটা থেকে যদি করো, বিয়োগ করার চেষ্টা করো, এটার থেকে যদি বিয়োগ করার চেষ্টা করো তাহলে কি আসবে, তাহলে দেখো আসবে -9x কত 7200। তাহলে কত আসবে দেখো এখানে 8, 800 টাকা আসবে। তাহলে এক্স কত হবে 800। আর আরেকটা কত হবে, 5500 থেকে তুমি যদি বিয়োগ দাও তাহলে এসবিআই স্টেট ব্যাংকে কত রেখেছিল 800 টাকা। আর আরেকটা কত হবে, আরেকটা যেটা হবে মানে তোমার যেটা পিএনবি তে রেখেছো, এটা তুমি এসবিআই তে রেখেছিলে আমি যেমন করে বুঝালাম। আর পিএনবি তে কত রেখেছিলে, পিএনবি তে রেখেছিলে 5550 মাইনাস 800। তাহলে কত আসবে 057, 750 টাকা। তাহলে একটাতে 700 টাকা রেখেছিলে, একটাই 800 টাকা রেখেছিলে, তাহলে এর অনুপাত বার করতে হবে। তাহলে 800:750, তাহলে 80:75, 5 16 80, 5 15 75। তাহলে কত হচ্ছে অনুপাতটা, অনুপাতটা আসছে দেখো যে টাকাটা তুমি রেখেছিলে দুটো ব্যাংকে ভাগ করে, তাহলে এটা এসবিআই তে রেখেছিলে, এটা পিএনবি তে রেখেছিলে, তাহলে দুটোর অনুপাত বার করলে 800 আর 750-এর অনুপাত বার করলে কত হয়, 16:5। দেখো ডি নাম্বারের অপশনটাই চেঞ্জ। দেখো আমরা বেসিক ফর্মুলা থেকে করছি, দেখো একটা অঙ্ক তো আটকাবো না। এবার আমাদেরকে একটু ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, তাহলে আমরা করতে পারবো। কি করতে হবে, ক্যালকুলেশনে একটু ফাস্ট হতে হবে, তাহলে আমরা অবশ্যই করতে পারবো। যদি একটু ক্যালকুলেশনে ফাস্ট হয়ে যাই তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। চলো আমরা নেক্সট প্রবলেমের দিকে মুভ করি এবার। দেখো এই প্রবলেমটা আগের প্রবলেমটার মতোই কিছুটা। এইবার কি হয়েছে দেখো, এইখানে কি করলো, এ বলে একটা ব্যক্তি আছে, কি বলেছে বি কে 500 টাকা 2 বছরের জন্য, এবং আরে আর কি করলো 3000 টাকা কি করলো 4 বছরের জন্য একই সুদে, মানে একই সুদের হারে ধার দিল। কি করলো, 5000 টাকা ও 2 বছরের জন্য দিল, আর কি করলো 3000 টাকা কি করলো 4 বছরের জন্য দিল। এবার কি এ মোট কত পেলো, 2200 টাকা পেলো, আয় করলো তার কাছ থেকে। তাহলে সুদের হারটা কত, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। মানে মোট 2200 টাকা মানে কি, এখানে এ আয় করলো মানে কি, এটাও কি পেলো, বি কে টাকাটা ধার দিয়ে বি এর কাছ থেকে এটা ও সুদ হিসাবে পেলো। মানে এত টাকাটা কি সুদ পেলো, সুদ আসল পাইনি। সুদ আসল করলে কত হয়েছে, 5000 টাকা প্লাস 3000 টাকা, 8000 টাকা, তারপরে সুদ। দেখো এটা 8000-এর থেকে ছোট, তাহলে এটা কি পেয়েছে, এই টাকাটা কি পেয়েছে, সুদ পেয়েছে। তাহলে যেহেতু সুদ পেয়েছে, তাহলে আমাকে কি বার করতে হবে, সুদের হারটা বার করতে হবে। তাহলে ধরে নাও যে তোমার কাছে সুদের হারটা হলো R%। তাহলে R% ধরে তুমি এই 5000 টাকার উপর সুদটা বার করো, আর 3000 টাকার উপর 4 বছরের জন্য সুদটা বার করো। এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করো। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে ইউ আর ডান। তারপরে অ্যাড করে দেবে দুটোকে, তাহলেই চলে আসবে। তাহলে 5000 টাকার উপর সুদ বার করছো তুমি কি R%, এটা কি একবার 5000 টাকা দিয়ে ক্যালকুলেশন করছো 2 বছরের জন্য, R% সরল সুদের হারে ডিভাইডেড বাই 100 হয়ে গেল। আর আরেকবার কি করছো, 3000 টাকা কি করছো, 3000 টাকা সুদ ক্যালকুলেট করছো 4 বছরের জন্য, R% হারে ডিভাইডেড বাই 100 হয়ে গেল। এবার দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে এখানে কত আসছে 5 2 10, মানে 100 আর আর এখানে কত আসছে সুদটা
আয়টা কত আসছে, 3 4 12, 120, আর এত টাকা আসছে। এইবার এই দুটোকে যদি তুমি যোগ করো, অ্যাড করে ফেলো, তাহলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। এই দুটোকে তুমি যোগ করে দাও, তাহলে 100 আর প্লাস 120 আর কে তুমি অ্যাড করলে কত পাচ্ছ, 2200 টাকা পাচ্ছ। তাহলে কত হচ্ছে, 220 আর ইকুয়ালস টু কত আসছে, 2200 টাকা। তাহলে আর এর ভ্যালু কত আসবে, দেখো এটাকে 10 দিয়ে গুণ করলে পেয়ে যাবে, তাহলে আর এর ভ্যালু তোমার এখানে কত আসছে, 10%। দেখো ইজি। আমি এটাকে বলে বলে করছি, বুঝিয়ে বুঝিয়ে করছি বলে সময় লাগছে। তোমার ক্ষেত্রে করতে গেলে, মানে তোমরা যখন করবে তখন জিনিসটা ইজি হয়ে যাবে। দেখো তাহলে এটা কত এলো, 10%। দেখো এরকম টাইপের কিন্তু এইবারে ডাব্লিউবিপি, এসআই বলো বা কনস্টেবল বলো, এই এই পরীক্ষাটাই কিন্তু আসার চান্স প্রবল। 100%, এই 100% বলাটা ভুল, 95% এই সব প্রবলেম আসার চান্স। তাহলে এই সব প্রবলেম গুলো একটু করে ভালো করে করো। তাহলে তুমি একটা, মানে মার্কসেই থাকুক এই প্রবলেমে, 1 মার্কস থাকে, তাহলে তুমি 1 মার্কস হলেও তো সিকিউর করতে পারবে, একটা অঙ্ক তো ঠিক করে আসতে পারবে এই চ্যাপ্টারটা পড়ে গেলে। তাহলে তাই করো, একটা প্রবলেমে করে এসো। আজকের আমরা লাস্ট যে অঙ্কটা করব, দেখো এখানে কি বার করতে বলেছে, দেখো এখানে সুদ বার করতে বলেছে, তাহলে অঙ্কটাকে পড়ি আমরা। তাহলে কি বলেছে, দেখো 500 টাকা 2% সরল সুদের হারে 5/2 মানে 5/2 বছরের সুদ কত হবে। তাহলে তোমার কাছে ফর্মুলা কি আছে, আই ইকুয়ালস টু P/T/100। তোমাকে কি বার করতে বলেছে, সুদ মানে আইটাই বার করতে বলেছে। তাহলে পি এর ভ্যালু এখানে কত দিয়ে আছে, দেখো 500 টাকা। তাহলে পি ইকুয়ালস টু কত দিয়ে আছে, 500 টাকা। এইবার দেখো 2% সরল সুদের হারে, মানে আর কত দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট 2%। আর বছর টি কত দিয়েছে, 5/2। এটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে আই কত, এটা তো আরো সিম্পল প্রবলেম। তাহলে আইটাকে তুমি যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে পিটা কত হবে, 500 টাকা। আর মানে কত, 2% সরল সুদের হারে, আর টি মানে কত, 5/2 ইয়ার্স, ডিভাইডেড বাই কত, 100। তাহলে দেখো এখানে টু, এখানে টু কেটে গেল। আর পাঁচ, 5-এর সাথে যদি 100 গুণ করো তাহলে 500 পেয়ে যাবে, তাহলে 5 5-এ কত বলে থাকলো, 25। তাহলে যে 5/2 বছরের সুদ কত হলো তোমার, 25 টাকা। তাহলে দেখো আজকে আমরা কটা, 7টা প্রবলেম করলাম, তাহলে 7টা প্রবলেমের মধ্যে আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল। যদি আরো মানে প্রবলেম করতে হয়, বুঝতে পারছো না, যদি আরো কঠিন কঠিন টাইপের প্রবলেম করাতে হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করো আমাকে। আমি নেক্সট তখন আরো হার্ড প্রবলেম করে দেবো। আশা করি এর থেকে হার্ড, মানে আমি যে টাইপের প্রবলেম গুলো করেছি এর থেকে হার্ড ডাব্লিউবিপি, এসআই বা কনস্টেবল পরীক্ষায় আসবে না, এর থেকে হার্ড আসবে না। তাহলে আমি যতগুলো প্রবলেম করালাম সেই প্রবলেম গুলোর করলেই, তোমাদের সেরকম টাইপের প্রবলেম প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এর থেকে বেশি হার্ড প্রবলেম আর আসবে না। তবু বাড়িতে হার্ড প্রবলেম গুলো করার চেষ্টা করো। হার্ড প্রবলেম করলে কি হবে, এর থেকে বেশি টাফ প্রবলেম করলে কি হবে, কনসেপ্ট ভালো ক্লিয়ার হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট আমরা, এটা আমরা লেকচার 1 করলাম, সিম্পল ইন্টারেস্ট, মানে এই যে সিরিজটা করছি ডাব্লিউপি সাব ইন্সপেক্টর এন্ড কনস্টেবল সিরিজের, আজকের এটা ফার্স্ট ক্লাস। এবার আমরা আস্তে আস্তে নেক্সট দিন আমরা আরো, যে মানে যে চ্যাপ্টারটা বুঝতে অসুবিধা হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, প্রফিট এন্ড লস বলো, মানে লাভ ক্ষতি যেটা, অনুপাত সমানুপাতের একটা ভিডিও দেখবে দেওয়া আছে, সেটাকে এক্সটেন্ড করার চেষ্টা করব। বা ধরে নাও তোমার মিশ্রণ, শতকরা, এগুলো কি করে করবে, এই চ্যাপ্টার গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো থ্যাংক ইউ।